আসসালামু আলাইকুম। আজ 13ই অক্টোবর 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। অপরাধী সেনা কর্মকর্তাদের আটক রাখতে অভিনব উদ্যোগ আর্মির। হেফাজত আমিরকে সামনে রেখেই তার দায় না নেয়ার ঘোষণা মামুনুল হকের। নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবে জেনজি প্রজন্ম। এবার বিস্তারিত। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 541 1 ক্ষমতা বলে এবং দ্য প্রিজন্স অ্যাক্ট 1894 ধারা 3 বি অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নং 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতে আমিরের বক্তব্য তার ব্যক্তিগত, এর দায় হেফাজতে ইসলাম নেবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সোমবার 13 অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় মামুনুল হক বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের নীতিমালায় নেই। আমাদের আমির সবসময় ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন। তিনি যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য। সংগঠন কোনো সিদ্ধান্ত নিলে সেটি সাংগঠনিকভাবে জানানো হবে। তিনি বলেন, আমাদের সংগঠনের কোনো নেতাকর্মী যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত হন, সেটি তার ব্যক্তিগত স্বাধীনতা। সাংগঠনিকভাবে হেফাজতে ইসলাম কোনো রাজনীতির সঙ্গে নেই। সংবাদ সম্মেলনে মহাসচিব সাজিদুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নাচ গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন সরকার। আমাদের সুফি জনতা শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা চায় না, তারা একটি ইসলামী আদর্শের রাষ্ট্র চায়। অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের গান বাজনা শেখাতে স্কুলে পাঠান না। তিনি বলেন, আমরা সরকারকে অনতিবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের নিয়োগ বাতিল করে সব বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি কুরআন অবমাননায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট প্রচারণায় মুখর হয়ে উঠেছে একাডেমিক ভবন, আবাসিক হল, মেস ও আড্ডাস্থল। প্রার্থীরা দল বেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন, কুশল বিনিময় করছেন, তুলে দিচ্ছেন লিফলেট ও হ্যান্ডবিল। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের 24 ঘন্টা পূর্ব পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী মঙ্গলবার 14 অক্টোবর পর্যন্ত চলবে আনুষ্ঠানিক প্রচারণা। ক্যাম্পাস জুড়ে প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় ভিডিও প্রকাশ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের আশপাশে নবীন বরণ উপলক্ষে শিক্ষার্থীদের ভিড় থাকায় সেখানে প্রার্থীদের প্রচারণা ছিল চোখে পড়ার মতো। ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা, ভিপি পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা, বামজোট সমর্থিত গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল, সর্বজনীন শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা ছিল দিনভর। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সামিয়া সিদ্দিকী রিমি বলেন, দীর্ঘ সময় পর রাকসু নির্বাচন হচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ভিন্ন ভিন্ন স্টাইলে শিক্ষার্থীদের আকর্ষণ করছেন, এটা খুবই ইতিবাচক। সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, প্রচারণার শুরু থেকেই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি।
তারা আমাদের কথা শুনছেন, সমস্যার কথা বলছেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের যুক্ত হওয়ায় নির্বাচনী আমেজ আরও বেড়েছে। তিনি আরও বলেন, 15 বছরের ফ্যাসিবাদী আমলে কেউ ভোট দিতে পারেনি। এবারের অনেকেই জীবনের প্রথম ভোট দেবেন। আমাদের প্রথম ম্যান্ডেট হবে পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসিক ভাতা চালু করা। গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল বলেন, শিক্ষার্থীরা আমাদের সংগ্রামকে চিনছে, মূল্যায়ন করছে। স্বল্প লোকবলেও আমরা সবসময় তাদের হয়ে কথা বলেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করবেন নবীন প্রজন্মের বা জেনজি প্রজন্মের আনসার ও ভিডিপি সদস্যরা। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের নির্বাচনে শুধুমাত্র ডিজিটাল ডাটাবেজ যাচাই করা প্রশিক্ষিত ও যোগ্য সদস্যদেরই দায়িত্ব দেয়া হবে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল বা সন্দেহজনক ব্যক্তি নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তার করতে না পারে। সোমবার বেলা 11:30টায় রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাজেট বিষয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাহিনীর উপ মহাপরিচালক প্রশাসন কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমদ ভূঁইয়া এসব তথ্য জানান। সভায় উপমহাপরিচালক প্রশাসন কর্নেল ফয়সাল আহমদ ভূঁইয়া বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের চিত্র হবে ভিন্ন ও অধিক পেশাদার। তিনি বলেন, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালনে অংশগ্রহণকারী সদস্যদের পোশাকের মান, সক্ষমতা ও সুষ্ঠু ডেটাবেজের মাধ্যমে নিবন্ধন যাচাইপূর্বক দায়িত্বে নিয়োজিত করা হবে। ফলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সফলকাম হবে। বিগত 3 নির্বাচনে ভোট কারচুপিতে অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি আনসারের উপরও দায় আসে। এক্ষেত্রে আসন্ন নির্বাচনে আনসার বাহিনী কি নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতে পারবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা সবসময় থাকবে, তবে আমরা আমাদের এবারের নির্বাচনে যারা নিয়োজিত হবে তাদের ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি যেন নিয়োজিত না হয় এ বিষয়ে আমরা শতভাগ চেষ্টা করব। তিনি আশ্বস্ত করেন যে আসন্ন জাতীয় নির্বাচনে শতভাগ প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যা দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হবে নবীন প্রজন্ম বা জেনজি থেকে। রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত 10টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত 10:30টার দিকে ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী 3 জন দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পূর্ব রাজাবাজার এলাকায় এসে তাদের আটক করলে আরও 2টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ ডিবি দ্রুত ঘটনাস্থলে থেকে আরিফ নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ উমাউল হক বলেন, রাত 10টা 7 মিনিটে কারওয়ান বাজারের দিক থেকে আসা 3 আরোহী একটি মোটরসাইকেলে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা পূর্ব রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও 2টি ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেল সহ 2 জন পালিয়ে যায়। এ সময় একজনকে হাতে নাতে আটক করা হয়। তিনি আরও বলেন, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্ফোরণের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকে সঙ্গীত শিক্ষক বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন সহ বেশ কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এরই মধ্যে প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, আপাতত প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে না।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিষয়টি সরাসরি আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে। তবে হেফাজত সহ আলেম ওলামাদের পক্ষ থেকে পাঠ্যক্রমে সঙ্গীত অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি থাকায় আমি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে জানিয়েছি এ বিষয়ে বসে আলোচনা করা প্রয়োজন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে খালিদ হোসেন বলেন, না, সেটা আমি বলতে পারবো না, যেহেতু এটি আমার মন্ত্রণালয়ের আওতায় নয়। হেফাজতের আপত্তি এবং অন্যান্য ইসলামী দলের দাবিগুলো বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই মৌসুমে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, বিশেষ করে ভবনগুলোতে। এতে প্রাণহানিও ঘটছে। এই জন্যে আপনার আমার সতর্ক থাকা খুবই জরুরি একটা বিষয়। যদি আগুন আপনার শরীরে লাগে তাহলে দৌড়াবেন না। দৌড়ালে বাতাসের গতির কারণে দ্রুত গতিতে আগুন আপনার শরীরে ছড়িয়ে পড়বে। এরকম পরিস্থিতিতে আপনি 2 হাত দিয়ে চোখ মুখ ঢেকে মাটিতে গড়াগড়ি দিন। যে স্থানে আগুন লাগবে বা ক্ষত হয়ে যাবে আগুনের কারণে, সেই স্থানটিতে পানি দিতে থাকুন অনবরতভাবে। তাছাড়া আগুন লাগলে শরীরে মোটা কাপড় বা চাদর জড়িয়ে ধরুন, ভেজা কাপড়ও জড়িয়ে ধরতে পারেন। এই বিষয়গুলোতে সতর্ক থাকলে অবশ্যই আপনি আগুন থেকে রক্ষা পেতে পারেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। হামাসের হাতে অবশিষ্ট জীবিত 13 জিম্মির সবাইকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছে। এর মধ্য দিয়ে হামাসের হাতে জীবিত মোট 20 জনের সবাইকে মুক্তি দিয়েছে তারা। এ খবর লেখা পর্যন্ত অনলাইন বিবিসি বলছে, ফিলিস্তিনি বন্দীদের বহনকারী প্রথম 38টি বাস সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশ করে। এখন ওইসব বাস থেকে নামানো হচ্ছে ফিলিস্তিনি বন্দীদের। এসব বাসে মোট কতজন ফিলিস্তিনি বন্দী আছেন তা নিশ্চিত নয়। তারা বাস থেকে নামার সঙ্গে সঙ্গে সেখানে উৎসুক জনতার ভয়াবহ ভিড় সৃষ্টি হয়। তাদেরকে সামাল দিতে নিরাপত্তা রক্ষাকারীরা হিমশিম খাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স ও ইসরায়েলের ওয়াইনেট নিউজ বলেছে, এসব জিম্মির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে ছেড়ে দেওয়া হবে। ওদিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখার জন্য সেখানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেকসই শান্তি প্রক্রিয়া নিশ্চিত করতে এই সুযোগকে কাজে লাগাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ দিনের শেষের দিকে গাজা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে মিশরের শার্ম আল শেখে যোগ দেওয়ার কথা তার। তবে গাজায় যুদ্ধবিরতিতে ব্রিটেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্টারমারের মন্ত্রিপরিষদের একজনের এমন দাবিকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস বলেন, গাজা ও মিশরের মধ্যে সীমান্ত ক্রসিং রাফায় মনিটরিং করবে ইউরোপিয়ান ইউনিয়ন। কাল্লাস এক্সে এক পোস্টে বলা হয়, গাজায় শান্তি নিশ্চিত করা হবে ব্যতিক্রমী এক জটিল কাজ। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।